প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় মুখের টিউমার ও ক্যান্সার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার রাকিবুল হাসান মুরাদ 1978 সালের ফেব্রুয়ারি মাসে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে BDS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মমজা ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল ক্লিনিকের কনসালট্যান্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। মুখের টিউমার এবং এর সাথে জড়িত ক্যান্সার, সেই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি আলোচনা করতে চাই। একেবারে অনুষ্ঠানের শুরুতে আসলে আপনার কাছে জেনে নিতে চাই, সেটি হচ্ছে মুখে কি কি ধরনের টিউমার হয়ে থাকে। মুখের ক্যান্সার এবং মুখের টিউমার এটা আসলে আমাদের মুখের বিভিন্ন ধরনের মুখের টিউমার হয়ে থাকে। তারপর যদি আমরা ক্যাটাগরিক্যালি আমরা যদি ভাগ করি, একটা হলে মুখের নর্মাল কিছু বিনাইন টিউমার কিছু হয়ে থাকে। তো বিনাইন টিউমার ভিতরে বিভিন্ন রকম হতে পারে, যেমন মুখের সফট টিস্যুর ভিতর হতে পারে, যেমন মুখের ভিতরে একটা হলো গিয়ে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, মাইনর আর মেজর স্লাইভারি গ্ল্যান্ডে অনেক সময় হতে পারে। তারপর বনের ভিতরে আমাদের বিভিন্ন ধরনের বিনাইন, একটা নর্মাল অস্টাইটিসের মতো একটা হতে পারে। তারপর হলো গিয়ে এমিলোব্লাস্টোমা হতে পারে, ডেভেলপমেন্টালি বিভিন্ন ধরনের টিউমার হতে পারে। তো এগুলো তার ভিতরে দেখা যাচ্ছে যে পিনব্রক টিউমার বা হতে পারে। তো কয়েকটা টিউমার আছে যেটা হলো খুব অ্যাগ্রেসিভ, বিশেষ করে এমিলোব্লাস্টোমা। হ্যাঁ, তো এটার ট্রিটমেন্টটা একটু সাধারণত একটু জটিল, সব কিছুই আমাদের এক্সিশন করতে হয়। কিন্তু এমিলোব্লাস্টোমাতে দেখা যাচ্ছে যে ওদের মানে যখন এটা স্টার্ট হয় খুব অ্যাগ্রেসিভ থাকে, দেখা যায় দাঁতের রুট সহ ওরা রিজলভ করে ফেলে, যে কারণে আমাদের মানে একটা হেলদি বোন সহ একটা এরিয়া সহ এটা আমাদের ফেলে দিতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের চোয়ালের মেন্ডিবলের যদি দেখা যাচ্ছে আর্লি স্টেজে হয়, তাহলে আমাদের আমাদের একটা জাস্ট সেগমেন্টাল বলতে আমাদের মেন্ডিবলের বেসটা রেখে উপর থেকে আমাদের একটা অংশ আমরা ফেলে দিতে পারি। কিন্তু কোনো যে আরও বেশি অ্যাডভান্স হয়ে যায়, তখন আমাদের চোয়ালে একটা বড় একটা অংশ সহ আমাদের একটা ফেলে দিতে হয়। সেক্ষেত্রে আমাদের কন্ট্যুর ঠিক করার জন্য দেখা যাচ্ছে যে আমাদের বোন গ্রাফট করতে হয়। সেক্ষেত্রে আমরা সাধারণত আমাদের ইলিয়াক টেস্ট আমরা সাধারণত এটা প্রেফার করি, এটাও করি। ফিবুলার গ্রাফটও আমরা অনেক সময় প্রেফার করি। আর এর বাইরে কিছু কিছু টিউমার আছে যারা খুব অ্যাগ্রেসিভ, দেখা যাচ্ছে আমাদের চোয়ালের মানে মিড লাইন থেকে শুরু করে চিন থেকে দেখা যাচ্ছে র্যামাস পর্যন্ত চলে যায়। আচ্ছা, হ্যাঁ, যদিও এটা মানে ম্যালিগনেন্সি না, ক্যান্সার না, যেটা আমরা সেটা না, কিন্তু এটা বেনাইন, কিন্তু এটা অ্যাগ্রেসিভ এত চলে যায়। সেক্ষেত্রে আমাদের এক্সিশন করে আমাদের চোয়ালটা মানে আমার আগের অবস্থায় আমাদের রিকনস্ট্রাকশন করতে হয়। সেক্ষেত্রে আমাদের আজকালকার আমরা অনেক ম্যাক্সিলোফেশিয়ালের মোটামুটি সার্জনরা এবং অনেক সময় প্লাস্টিক সার্জনের হেল্প নেওয়া থাকে, যে ফিবুলার গ্রাফট করে থাকি আমরা, ভাস্কুলার গ্রাফট। হ্যাঁ, সেটা অনেক ভালো আউটকাম পাওয়া যায়। পেশেন্ট দেখা যাচ্ছে যে কোনো কারণে চোয়ালের একটা অংশ ফেলে দিতে হচ্ছে অর্ধেক, সেক্ষেত্রে আমরা যে আবার ভাস্কুলার যে ফিবুলার গ্রাফটটা করে থাকি, সেখানে আবার চোয়ালটাকে ফিবুলার একটা অংশ দিয়ে আমরা চোয়ালটাকে আবার আগের মতো করে আমরা বিল্ড আপ করে নিতে পারি এবং পেশেন্টও সে আগের অবস্থায় চলে আসে। তারপর আমরা চোয়ালের মুখের শেপটা, হ্যাঁ, মুখের কন্ট্যুরটা আবার সুন্দর। অনেকেই চায় যে হ্যাঁ আমাদের অপারেশন হয়েছে, মুখটা যে আগের মতো হইলো। কোনো কারণে এমন দেখা যাচ্ছে যে এমিলোব্লাস্টোমা হয়ে একদম হিউজ বড় চোয়ালটা একদম বড় হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। অনেক সময় দেখা যাচ্ছে এতই অ্যাগ্রেসিভ হয়, চোখের একটা অংশ, চিনের একটা সব পুরো ঢেকে যায়। তো ওইটাকে আমরা সাধারণত এটা টিউমারটাকে এক্সারসাইজ করার পরে আবার রিকনস্ট্রাকশন করে আবার সুন্দর আবার মুখের অবয়বটা ঠিক করতে পারি। এক্ষেত্রে আমাদের এই ট্রিটমেন্টটা এখন আমরা অহরহ বাংলাদেশে হচ্ছে। হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি এটা অনেক ডেভেলপ হয়েছে। আর একটা হলো গিয়ে আমাদের মুখের ক্যান্সার, এটা একটা আমাদের খুব বার্নিং ইস্যু। একটা ক্যান্সার তো সবাই এটা ভয় পায়, এটা স্বাভাবিক, কারণ ক্যান্সারের ট্রিটমেন্ট সাথে ভয় জড়িত, রাইট। হ্যাঁ, মানুষও
খুব ভয় পেয়ে যায় যে হ্যাঁ ক্যান্সার হলো একটাই, যে কি হলো পুরো ফ্যামিলিতে আতঙ্ক, রুগীও মানসিকভাবে ভেঙে পড়ে যে আমি ক্যান্সার হয়েছে, আমি বাঁচবো কিনা। তো ক্যান্সারের যে কয়েকটা স্টেজ আছে, যে আসলে মুখের আগে হয়তো যে মুখের ক্যান্সার কখন হয়েছে আমি কিভাবে বুঝবো, কোনো কারণে। তার আগে আসলে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে মুখের টিউমারের কথা, সেক্ষেত্রে আসলে কোন টিউমারটি ক্যান্সারে রূপান্তরিত হবে এটি কি আসলে বুঝবার কোনো উপায় রয়েছে কিনা? আছে, যেমন অ্যামিলোব্লাস্টোমা। হ্যাঁ, তো এগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক প্রথমে দেখা যাচ্ছে কোনো পেশেন্টের ট্রিটমেন্ট করা হয়েছে বা কোনো ডায়াগনোসিস করা হয়েছে 5 বছর 7 বছর আগে, বা তারপর সে ট্রিটমেন্টটা প্রপারলি হয় নাই। আচ্ছা, হ্যাঁ, তারপর এগুলো আস্তে আস্তে অনেক সময় ম্যালিগনেন্সিতে টার্ন করে। কেন হচ্ছে আসলে এই টিউমার? বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। তো একটা হলো গিয়ে যেমন ডেভেলপমেন্টাল কোনো ডিফেক্ট থেকে এটা হইতে পারে, সেটা বোঝাই যায় এটা ডেভেলপমেন্টাল ডিফেক্ট হইতে পারে। হ্যাঁ, কোনো জেনেটিক্যাল কোনো ডিফেক্ট থেকে এটা হইতে পারে। হ্যাঁ, আবার কয়েকটা জিনিস একসাথে সম্মিলিতভাবে ওটার জন্য প্রি ডিসপোজিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারো দেখা যাচ্ছে যে মুখের ভিতরে কোনো ডিফেক্ট তো আছেই, এর বাহিরে এর দেখা যাচ্ছে যে ওনার মুখের হাইজিন অবস্থা ভালো না, তারপর ওনার ফিজিক্যালি যেমন এনিমিক পেশেন্ট, তারপর অন্য কিছু সিস্টেমিক ডিজিজ, ডায়াবেটিক পেশেন্ট, সিস্টেমিক ডিজিজ অ্যাসোসিয়েট কিছু সিস্টেমিক ডিজিজ থাকতে পারে, তাদেরও এটা হওয়ার একটা বেশি হওয়ার চান্স থাকে। তারপর হলো গিয়ে আর ক্যান্সারের ব্যাপারটা তো সাধারণত আমরা বলি যেটা ম্যালিগনেন্সির ক্ষেত্রে, যে কিছু অভ্যাসগত কারণ, যেটা কারণে এই ক্যান্সারের এটা, এর সাথে অন্য কিছু কজ আছে, কিন্তু আমাদের মোটা দাগে কিছু জিনিস বলে রাখি। যেমন একটা হলো গিয়ে ধূমপান, তারপর হলো গিয়ে পান জর্দা। পান জর্দার ভিতরে যেটা বলা হয় যে স্মোকলেস টোবাকো, যেটা আমাদের বাংলাদেশে বিশেষ করে এই সাবকন্টিনেন্টে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে, হ্যাঁ, যে এই পান জর্দার খুব স্মোকলেস টোবাকো, এবং অনেকে দেখা যাচ্ছে যে গুল, হ্যাঁ, এই জাতীয় জিনিসগুলো, তামাকের এই জিনিসগুলো আমাদের মুখের ভিতর দিয়ে ঘুমিয়ে থাকে। তো এদের সাধারণত এইটা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আমরা বাংলাদেশ ওরাল ক্যান্সার সোসাইটি আমাদের একটা অর্গানাইজেশন আছে, তো ওরাল ক্যান্সার সোসাইটি থেকে আমরা দেশব্যাপী আমরা বিভিন্ন আমাদের ক্যাম্পিং করি, আমাদের কিছু যারা মানুষ সচেতনতামূলক আমরা প্রোগ্রামগুলো করে থাকি। তারপর আমাদের বিভিন্ন বিভাগ ওয়াইজ আমাদের যারা ডেন্টাল সার্জন আছে তারা যে আর্লি অবস্থাতে যে ক্যান্সারটাকে মানে ডিটেক্ট করতে পারে, সেটার জন্য আমাদের তাদের ডেভেলপমেন্টের জন্য আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রামগুলো আমরা করে থাকি। তো আমাদের যে এক্সপিরিয়েন্সে আমরা দেখলাম যেই সব এরিয়াতে মানুষ, বিশেষ করে সিলেট, নোয়াখালী, যাদের যেসব এরিয়াতে সাধারণত পান জর্দা খাওয়ার অভ্যাসটা বেশি, ওই এলাকার পেশেন্টের মানে ওইখানে ক্যান্সারের, মুখের ক্যান্সারের পেশেন্টরা অনেক বেশি। তো সেটাকে তো আমাদের একটা মোটামুটি বোঝা যাচ্ছে যে যাদের পান জর্দা, হ্যাঁ, এটা খাওয়ার অভ্যাসটা বেশি, তাদের সাধারণত এটা হওয়ার সম্ভাবনা বেশি। শুধু এটাই যে একমাত্র কজ হবে এটা না, তো এদের এটা এই হওয়াটা বেশি থাকে, চান্সটা বেশি থাকে। মুখের ক্যান্সার যাদের রয়েছে আসলে সেটি শনাক্তকরণের জন্য কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে? সবচেয়ে পারফেক্ট যেটা প্রসিডিউর, যেটা বায়োপসি করা, হিস্টোপ্যাথোলজি আমাদের বায়োপসি করে আমাদের করা। আমরা অবশ্য আর্লি ডিটেকশনের জন্য আমরা বিভিন্ন পেরিফেরিতে ক্যাম্পিং প্রোগ্রাম করি, ওখানে আমাদের টলিউডিন ব্লু দিয়ে আমরা চেষ্টা করি যে একটা স্টেন দিয়ে আমার যখন যে অ্যাবনর্মাল কোনো স্টেন পড়লে ওটাতে আমরা ক্যান্সার ডিটেক্টর করার চেষ্টা করি, কিন্তু ওইটা আসলে কনফার্মেটরি আমরা পুরোপুরি বলতে পারি না। যাদেরকে এরকম পাওয়া যায় তাদেরকে আমরা অবশ্যই বলি যে আপনারা এখান থেকে বায়োপসি করে কনফার্মেশন করুন। তো বায়োপসিটাই আমাদের মেনলি, আর সাথে সাথে আমাদের কিছু লিম্ফ নোডগুলো থাকে, ওইখানে আমরা এফএনএসি করে নিতে পারি। এই দুইটা দিয়ে মোটামুটি আমাদের কনফার্ম হয়ে যেতে পারি যে তার ক্যান্সার হয়েছে কিনা। পরবর্তীতে আসলে কাউন্সিলিংটি কীভাবে করে থাকেন? কয়েকটা স্টেজ আছে, যে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। তো এইসব ক্ষেত্রে আমাদের মানে যদি আমাদের সার্জারিটা আমরা করে নিতে পারি, এবং সার্জারি করার পরে ওই পেশেন্টের স্ট্যাটাস বিবেচনা করে অঙ্কোলজিস্ট তারা ডিসিশন নিয়ে থাকে যে এটা রেডিওথেরাপি, কেমোথেরাপি। তো এই যে প্রথমে সার্জারি করা এবং পোস্ট সার্জারিক্যাল রেডিওথেরাপি বা কেমোথেরাপি, এটা করলে আর্লি স্টেজে করলে সাধারণত পেশেন্টের মোটামুটি প্রগনোসিস খুবই ভালো, খুবই ভালো। যেমন আমার গতকালকে আমার চেম্বারে এক পেশেন্ট আসছে, এক ভদ্রমহিলা, ওনার
চোয়ালের ক্যান্সারের কারণে আমরা প্রায় 8 বছর আগে 2016 সালে আমরা একটা হেমিমেন্ডিবুলেক্টমি করেছি, মেন্ডিবুল চোয়ালটা ফেলে দিয়েছি। সে ফলো আপে আসছে, তো দেখলাম যে জায়গায় আমরা সার্জারি করছি ভালোই আছে। ডায়াগনোসিস করবার পর কাউন্সিলিংটি কিভাবে করা হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? যখন আসলে শনাক্তকরণ হয়ে গেল, কাউন্সিলিং হচ্ছে যে পরবর্তীতে তাকে চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে, কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে বাংলাদেশে? একটা হলো কি স্টেজ 1, স্টেজ 2, অনেক ক্ষেত্রে স্টেজ 3তেও আমরা অনেক সময় সার্জারিতে যাই। তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে যেটা কাউন্সিলের জন্য আমাদের বেশি জরুরি, আমরা এটার ট্রিটমেন্ট আছে। হ্যাঁ, আমাদের যেটা হলে অনেকে দেখা যাচ্ছে যারা বাংলাদেশে তো সাধারণত এরকম মানে সবাই তো এরকম ফিনান্সিয়ালি সলভেন্ট না। হ্যাঁ, যারা একটু 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 গরিব, যারা এই ক্যান্সারে ধরা পড়ে, এবং প্রথমেই তারা ধরে নেয় ওনার তো ক্যান্সার হয়েছে, উনি তো বাঁচবে না, ওনার শুধু ওনার ট্রিটমেন্ট করে লাভ কি। আবার আসে পাড়া প্রতিবেশী অনেকেই বলে উনি তো ক্যান্সার বাঁচবে না, শুধু ওনার পিছনে টাকা খরচ করে। আসলে না, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, আজকাল ক্যান্সারের অনেক উন্নত চিকিৎসা আছে, অথবা এটা যদি আর্লি স্টেজে তোমাকে যদি ট্রিটমেন্ট করা যায়, হ্যাঁ, এটা সে অনেক দিন বেঁচে থাকবে। হ্যাঁ, অনেক পাশে 15 বছর 20 বছরও বেঁচে থাকে। হ্যাঁ, আর ক্যান্সারের তো আসলে বিভিন্ন ক্যাটাগরি আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কারো একটা জিহ্বার ক্যান্সার হয়েছে, হ্যাঁ, তো ওইটা একটা পার্শিয়াল বা হেমিগুলোসেক্টমি করলে এই পেশেন্ট অনেক দিন ভালো থাকে। চোয়ালের ক্যান্সার বা ঠোঁটের ক্যান্সার হয়, এগুলো সার্জারি অনেক ভালো। হ্যাঁ, এগুলো জাস্ট এক্সারসাইজ করে দিলে হ্যাঁ হয়তো এটা পেশেন্ট অনেক দিন ভালো থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হয় যে অ্যাডভান্স স্টেজে চলে যায়, এটা স্টেজ 4-এ গিয়ে যাওয়া ইনঅপারেবল হয়ে যায়, তখন আমরা পেলিয়েটিভ ট্রিটমেন্টের জন্য আমরা সাজেস্ট করে থাকি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কারণে হিউজ লিশন, হ্যাঁ, সার্জারি কোনো মতো অবস্থা না, হ্যাঁ, তো তখন দেখা যাচ্ছে শেষ দিকে চিকিৎসা, তখনও আমরা অনেক সময় যেমন এটা কিছু কিছু আছে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, অ্যাডজুভেন্ট কেমোথেরাপি, যে সার্জারির আগে কিছু আমার কোনো কোনো ক্ষেত্রে কেমোথেরাপি আমরা দেওয়া হয়, দেওয়ার পর লেশনটাকে ছোট করার জন্য। হ্যাঁ, ছোট করেও আমরা তখন দেখা যাচ্ছে অনেক হিউজ লেশন অপারেশন করা যাচ্ছে না, তখন আমরা অঙ্কোলজিস্টের কাছে পাঠাই, তারা রেডিওথেরাপি কেমোথেরাপি তার হেল্প নিয়ে ওইটাকে লেশনটাকে ছোট করে আমাদের কাছে নিয়ে তখন আমরা সার্জারি করে এটাই করে, সেটাও আমাদের অনেক বিকল্প চেষ্টা থাকে। হ্যাঁ, আরেকটা জিনিস জরুরি, অনেক সময় অনেক পেশেন্ট আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, সার্জারি করার পরে কিছু সারাউন্ডিং অকাল কিছু মেটাস্টেসিস, কিছু মাইক্রোমেটাস্টেসিস থাকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তো এই ক্ষেত্রে সাধারণত রেডিওথেরাপি এবং কেমোথেরাপিটা অনেক জরুরি হয়ে পড়ে। তো আমাদের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে রেডিওথেরাপির যে সুযোগটা বাংলাদেশে বিভিন্ন হসপিটালে খুবই কম, বিশেষ সরকারি হসপিটালে তো এটা তো সুযোগটা খুবই কম। সারা বাংলাদেশ থেকে পেশেন্ট এত চাপ, সিরিয়াল পেতে পেতে পেশেন্টের অনেক সময় লাগে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে যারা একটু পেরিফেরি ঢাকার বাইরে থেকে আসে, হ্যাঁ, আসে তারা দেখা যাচ্ছে ধৈর্য হারাই ফেলে। হ্যাঁ, তারা একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে সার্জারির পরে এই রেডিওথেরাপি কেমোথেরাপি, যেটা আমাদের গ্রামের মানুষ সাধারণত বলে স্যাক দেওয়া, স্যার এত ভিড়, এত লম্বা সিরিয়াল স্যাক দিতে পারি নাই। হ্যাঁ, তো এটা যদি না হয় দেখা যাচ্ছে কিছুদিন পরে পেশেন্ট আবার দেখা যাচ্ছে আবার রিকার হয়ে আসে, আবার অন্য জায়গা থেকে আবার লেশন আবার হয়। তো এই কারণে পেশেন্টের কষ্ট হলেও, এবং ফ্যামিলির যারা যাদের ফ্যামিলিতে ক্যান্সার হয় এবং ফ্যামিলি মেম্বারদের একটাই আমি অনুরোধ করব যে আজকে তার ক্যান্সার হয়েছে এবং পরবর্তীতে ভবিষ্যতে এই ক্যান্সারটা আমারও মুখে হতে পারে, অতএব যেই ক্যান্সার পেশেন্ট তাদের প্রতি সদয় হন, ধৈর্য হারাবেন না। হ্যাঁ, মনে করবো যে সে এটা আমারই হতে পারে। তো এই কারণে একটু ধৈর্য নিয়ে, কারণ ক্যান্সারের চিকিৎসাটা অনেক লেন্দি, কারণ একটা ক্যান্সারের পেশেন্ট সাধারণত নিজেও মানে সব কিছু হারাই ফেলে এবং ফ্যামিলিকেও অনেকটা বিপদে ফেলে, কিছু করার নাই। তো চেষ্টা করা আমরা তার পাশে দাঁড়ানো এবং আর সামাজিকভাবে আমাদের সবার প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে, বিশেষ করে যারা ক্যান্সার পেশেন্ট। আসলে বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্টটা আগের সেই অবস্থা নাই, এখন ক্যান্সার অনেক কিউরেবল, অনেক ট্রিটমেন্ট আছে, অনেক উন্নত চিকিৎসা আছে। তো কোনো ক্যান্সার পেশেন্টকে আমরা করবো না, ডিসকারেজ করবো না, অবহেলা করবো না, সবাই আমাকে সাহস দেবো এবং সবাইকে সাহায্য করবো, এগিয়ে আসবো। আমাদের সমাজে সবাই যদি আমরা এগিয়ে আসি, ক্যান্সার পেশেন্ট আর কতজন, সবাই বিভিন্ন, শুধু মুখের ক্যান্সার না, শরীরের যে কোনো ক্যান্সার, সবাই যদি আমরা বৃত্তশালী হোক, আমাদের সবাই যদি আমরা আগে আসি, তো এই লোকগুলোকে আমরা আবার ট্রিটমেন্টে সুস্থ করে সবার মুখে আমরা হাসি ফুটাতে পারবো। আমরা ক্যান্সার নিয়ে অনেকগুলো বিষয় আপনার কাছ থেকে শুনছিলাম, সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে আমাদের যে সেগমেন্টটি রয়েছে সেটি হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইমারি কেয়ার। আমরা শুনবো সেই কথাগুলো, সেগুলো শুনে আমরা আবার আসলে ক্যান্সার নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক,
দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মুখের টিউমার ও ক্যান্সার নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাইমারি কেয়ার। আপনাদের অনেকে বিভিন্ন রকম ডাইজেশন সমস্যায় ভুগছেন। ডাইজেশন সমস্যা যখন ভুগছেন, বুঝতে পারছেন যে আপনার খাবার খাচ্ছেন কিন্তু হজম হচ্ছে না, এবং হজম না হলে দীর্ঘস্থায়ীভাবে আপনার পুষ্টির অভাব ভুগছেন। পুষ্টির অভাব হলে বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হয়, এবং রোগ তৈরি হলে যদি আপনি সুস্থতা না হন তখন মেডিসিনের পরে মেডিসিন। কিন্তু ডাইজেশন কিন্তু মূল। প্রথমত হচ্ছে সঠিক খাবার কীভাবে খাচ্ছেন, এরপর হচ্ছে খাবারটা চিবিয়ে খাওয়া। খাবারটা চিবিয়ে খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে খাবারটা যখন পেটে আসে, এটাকে হজম করার জন্য একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট প্রয়োজন হয়। সেই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা অনেকের কমে যায় বলেই ডাইজেশন সমস্যা হয়। সেই জন্য আপনারা অ্যাপল সাইডার ভিনেগার ডাইজেশনের জন্য যে অ্যাসিড প্রয়োজন হয় ওইটাকে অ্যাক্টিভ করে, তখন আপনার ডাইজেশনটা ভালো হয়। এরপরে ডাইজেশন ভালো হওয়ার পরে আপনার পুষ্টি নিতে হবে খাবার থেকে। ভালো ঘুম হলে আপনার মেটাবলিজমটা ভালো থাকে, যাতে আপনার ভালো ঘুম হয় এবং এর মাধ্যমে আপনার শরীরে পুষ্টি ভালো অ্যাবজর্ব হবে। এরপরে এমন কিছু খাবার রাখবেন সব সময় যাতে করে খাবারে না ফাইবার থাকে। ফাইবার হলে হয় কি, কোলনের হেলথটা ভালো থাকে। কোলনের হেলথ ভালো থাকলে আপনার স্টুলটা সহজে সুন্দর ফর্মে সহজে বেরিয়ে আসে। অনেকে অ্যাপল সাইডার ভিনেগার খেতে ভয় পান। মনে রাখবেন, অ্যাপল সাইডার ভিনেগারের যে অ্যাসিডটা, এটা আমাদের ডাইজেশনকে হেল্প করে। এটা গ্যাস্ট্রিক করে না, এটা গ্যাস্ট্রিকটাকে আরও আস্তে আস্তে দূরীভূত করে। এবং ডাইজেশন না হলে গ্যাস্ট্রিকটা হয়। সো ডাইজেশন না হলে পেটের গেটটা খুলে যায়, তখন অ্যাসিড বেরিয়ে আসে। অ্যাসিড বেড়ে গেছে সেজন্য বেরিয়ে আসেনি, আপনার অ্যাসিড লেভেলটা কম থাকার কারণে এবং ডাইজেশন না হওয়ার কারণেই পেটের স্প্রিংটার বা গেটটা খুলে যায়। যাদের মেজর ডাইজেশন সমস্যা, একটু চিয়া সিড খাবেন, একটু ইসুবুল বসি খেতে পারেন। এবং এখন বিভিন্ন ন্যাচারাল এনজাইম পাওয়া যায়, ডাইজেশনকে হেল্প করে। আবার যাদের বিভিন্ন রোগ আছে, যেমন ডায়াবেটিস বা হার্ট ডিজিজ বা অন্য অটোইমিউন রোগের থেকেও গ্যাস্ট্রিকের সমস্যা, হজম সমস্যা আছে, ওগুলো ভালো করার জন্য আপনার মেডিসিন নেবেন। শুধু ওষুধ খেয়ে আপনি মুক্তি পাবেন না। এই জন্য লাইফস্টাইলটা এখন অনেকে পছন্দ করে এবং উপকারও পায়। আর একটা জিনিস মনে রাখবেন, ডাইজেশন ভালো না হলে আপনার লিভারের সমস্যা হবে, কারণ পুষ্টিটা লিভারে আসে উইন হ্যাভ এ গুড ডাইজেশন। তো এটা এত গুরুত্বপূর্ণ যে লিভারকে ভালো রাখার জন্য, এবং লিভারকে ভালো রাখতে পারলে আপনার অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো ভালো থাকবে না। সামারি হচ্ছে যে আপনারা খাবার চুজ করবেন সবসময় প্ল্যান বেস। সবসময় মাছ, মাংস, ডিম, দুধ খেতে হবে তা না, এগুলো কম কম খাবেন। মাছ, মাংস, ডিম, দুধ শরীরে বেশি প্রয়োজন হয় না, এটা অল্প খাবেন। শাকসবজি বেশি খাবেন। এভাবে আস্তে 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 আপনি এই ডাইজেশন সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি অনেকগুলো সমস্যা থেকে আস্তে আস্তে ভালো থাকতে পারবেন ইনশাল্লাহ। মুখের টিউমার এবং ক্যান্সার প্রতিরোধে কি কি করণীয়? সেটা জরুরি যেটা হলো যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের অ্যালার্ট থাকা। বছরে 1 থেকে 2 বার আমাদের একজন ডেন্টিস্ট, ডেন্টাল সার্জন বা এর কাছে শরণাপন্ন হওয়া। আজকাল যেমন ওপিজি একটা এক্সরে আছে, যে এক্সরে করলে সাধারণত প্রাথমিক অবস্থাতে একটা এক্সরেটা করলে মোটামুটি মুখের ভিতরে কোনো টিউমার হলো কি না, চোয়ালের ভিতরে কোনো হলো কি না এটা বোঝা যায়। আর আরেকটা হলো গিয়ে মুখের ভিতর কোনো অন্য কোনো চোয়াল সফট টিস্যুতে কোনো ক্যান্সারের লক্ষণ হলো কিনা, এটা প্রতি বছর 1 বার 2 বার যদি আমরা কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে যদি আমরা চেক আপটা করাই, তো প্রাথমিক অবস্থায় সেটা ধরা পড়ে। এবং যে কোনো রোগ, ক্যান্সার হোক, যে কোনো প্রাথমিক অবস্থায় ধরা পড়লে সেটা ট্রিটমেন্টটা খুব সহজ হয় এবং তাড়াতাড়ি সুস্থ হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এনটিভি পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।